হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নিউট্রিশনের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা আগে যে আলোচনাগুলো হচ্ছিল তারই কন্টিনিউয়েশনে থাকব। কীরকম টাইপের খাবার কোন কোন রোগের জন্য বন্দোবস্ত করা হয় এবং কোনটা গ্রহণযোগ্য কোনটা বর্জনীয় খাদ্যবস্তু। তো আজকে আলোচনা করি আমরা নরম কিন্তু তন্তু সমৃদ্ধ খাবার, অর্থাৎ এমন খাবার যেখানে তন্তু আছে কিন্তু সেটা সফট হবে, নরম হবে, অর্থাৎ যেগুলো সলেবেল ফাইবার, জলে দ্রাব্য তন্তু, সেই সব জিনিস এখানে অ্যারেঞ্জ করা যেতে পারে। তো এরকম টাইপের খাবার কোন কোন প্রবলেমের জন্য হয় আমি আগের দিন উচ্চ তন্তু সমৃদ্ধ খাবারের কথা বলেছিলাম। এবার সেখানে কিন্তু আমরা অবশ্যই কোষ্ঠকাঠিন্যের কথা বলেছি, কিন্তু তারও ভাগ আছে অনেকগুলো। আপাতত অ্যাটনিক টাইপের যে কোষ্ঠকাঠিন্য হয় তার জন্য উচ্চ তন্তু সমৃদ্ধ খাবারের বন্দোবস্ত করা হয়। সেটা কঠিন তরল যে কোনো হতে পারে। কিন্তু যখন স্প্যাটিক কোষ্ঠকাঠিন্য থাকে বা কনস্টিপেশন থাকে তখন জেনারেলি নরম তন্তু সমৃদ্ধ খাবারের বন্দোবস্ত করা হয়। এটা ছাড়াও কি মিউকাসোকোলাইটিস এই টাইপের প্রবলেম থাকলে অথবা পেপটিক আলসারের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু সলেবেল ফাইবার থাকলে সব থেকে ভালো হয়। তাহলে গ্রহণযোগ্য খাদ্যবস্তু কী হতে পারে? যে কোনো দানাশস্যকে ভালো করে সিদ্ধ করে নিয়ে সেই দানাশস্য হতে পারে। যে কোনো সবজিকে ভালো করে সিদ্ধ করলে সেই সবজি সিদ্ধ থাকতে পারে। দুধ, ভুট্টার দানা, বিশেষত দানাশস্যের মধ্যে ভুট্টার দানা এই সময় প্রচণ্ড ভালো কার্যকর হয়। আর এটা ছাড়াও দুধের যে কোনো প্রোডাক্ট খাওয়ানো যেতে পারে। এটা ছাড়াও ডাল অথবা এরকম টাইপের কোনো পালস, ঠিক আছে, ডাল জাতীয় জিনিস তাকে বন্দোবস্ত করা যেতে পারে, কারণ তার মধ্যেও ফাইবার থাকে। আর এটা ছাড়াও ডিম সিদ্ধ বা মাছ এগুলো অবশ্যই তাকে প্রেসক্রাইব করা যায়। অবশ্যই এটা জেনারেলি মানে যা যা খাদ্যবস্তু তারা রেগুলার খায় সেটার মধ্যেই পড়ছে, সেই জন্য আলাদা করে কোনো যত্নের ব্যবস্থা করতে হয় সেরকম ব্যাপার নয়। মোটামুটি একটু খাদ্যবস্তুগুলো ভালো মতো সিদ্ধ এবং যে যে উপাদানগুলো বললাম সেগুলো মোটামুটি পরিমাণে থাকলেই যথেষ্ট। এবার হচ্ছে বর্জনীয় কি, এখানে হচ্ছে গোটা দানাশস্যগুলো বন্ধ করতে হবে। আটা বা ময়দার কোনো জিনিস বন্ধ করতে হবে, কারণ এর মধ্যে গ্লুটেন থাকে। এই সময় কিন্তু গ্লুটেনের যে সেন্সিটিভিটি তার জন্য প্রবলেম হতে পারে। আর এটা ছাড়াও কঠিন তন্তু সমৃদ্ধ বিভিন্ন জিনিসপত্রগুলো, অতিরিক্ত মশলা, আচার, এইসব টাইপের জিনিস, অথবা যেগুলো পাকস্থলীকে খুব বেশি উদ্দীপিত করে তোলে বা কোলনকে উদ্দীপিত করে এমন কোনো খাবার, সেটা যে কোনো খাবার হতে পারে, সেগুলো বন্ধ করতে হবে এই সময়। এবার চলে আসি অবশেষ পথ্য বা রিডিউস ডায়েট। এই ব্যাপারটা কীরকম? যে সময় আমরা কোনো মানুষকে তীব্র ডায়রিয়ার সমস্যায় দেখতে পাই, অর্থাৎ কন্টিনিউ তার শরীর থেকে জল এবং মিনারেলস বেরিয়ে যাচ্ছে এমন একটা কন্ডিশান, অথবা কোলাইটিসের একদম প্রাথমিক পর্যায়ে, কোলন ক্যান্সার, অথবা কোলন রেকটামের অপারেশনের আগে এবং পরের কন্ডিশানে, সেই সময় এরকম টাইপের ডায়েট দিতে হয়। তার মধ্যে কী কী পড়ে? মাছ, যে কোনো মাংস, অবশ্যই রেড মিট বাদ দিয়ে তাকে ভালো করে সিদ্ধ করে তার স্টু টাইপের যদি দেওয়া হয় সেটা হতে পারে, এবং ফ্যাট বর্জিত যে কোনো স্বচ্ছ ঝোল সেটা দেওয়া যেতে পারে। আর ফলের রস, রিফাইন করা দানাশস্য, এইখানে কিন্তু ফাইবার বেশি থাকলে অসুবিধা হতে পারে। আর এটা ছাড়াও যে আমরা মোটামুটি রেগুলারে যে বিভিন্ন ফলমূল দিয়ে থাকি সেগুলো রস করে দেওয়া যেতে পারে, যেটা একটু আগেই আমি বললাম। আর মিল্ক প্রোডাক্ট জেনারেলি এই সময় খুব একটা দেওয়া হয় না, তবে দইটা কিছু কন্ডিশনে দেওয়া যেতে পারে, টক দই। আর বর্জনীয় খাবারের মধ্যে কি? দুধের অন্যান্য সব প্রোডাক্ট, যে কোনো ভাজা অথবা বেশ ভালো মতোভাবে মশলা দেওয়া আছে এমন কোনো জিনিস, অথবা বিভিন্ন ছিবড়েযুক্ত ফল, ছিবড়েযুক্ত সবজি এবং মিষ্টি, এগুলোকে মোটামুটি এই সময় বর্জন করতে হবে, কারণ এই সব খাদ্যবস্তু এই সময়ের জন্য খুব বিপজ্জনক। এবার চলে আসি অনুত্তেজক খাবার বা ব্ল্যান্ড ডায়েট। এটা কাদের জন্য করা হয়? যাদের ক্ষেত্রে কোনো রকম অপারেশন হয়েছে। অপারেশনে হলে বিশেষত পাকস্থলী, ক্ষুদ্রান্ত এইসব জায়গায় কোনো প্রবলেম থাকলে এই সময় তো ডেফিনেটলি ব্ল্যান্ড ডায়েট দেওয়াটা উচিত। এটা ছাড়াও আমাদের যখন গ্যাস্ট্রিক আলসার বা ডিওডিনামের আলসার হয় সেই সব ক্ষেত্রে, গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, খুব বেশি জ্বর, এরকম কন্ডিশনে কিন্তু অনুত্তেজক খাবার দেওয়া হয়। সেখানে দুধকে পাতলা করে দেওয়া যেতে পারে জল মিশিয়ে, মাখন, ছানা, ডিম, পনির, এইসব জিনিসগুলো দেওয়া যেতে পারে। মাছ বা মুরগির মাংসের ঝোল, আর সিদ্ধ বিভিন্ন সবজির তরকারি, এবং তার সঙ্গে বিভিন্ন রকম আটা থেকে তৈরি করা খাবার দেওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে।
তবে অবশ্যই গ্লুটেনে অ্যালার্জি থাকলে তাদের কিন্তু এটা বারণ থাকে। আর ভাতকে অবশ্যই ভালো করে সিদ্ধ করে চটকে দেওয়া যেতে পারে সিদ্ধ চালে। আর বর্জনীয় খাদ্যের মধ্যে হচ্ছে গোটা দানাশস্য সমস্ত বর্জন হবে। চা, কফি এইসব টাইপের জিনিস যেগুলো উত্তেজনা সৃষ্টি করতে পারে সেগুলো বর্জন হবে। যে কোনো মশলা, খুব বেশি মশলা, বেশি তেল, ঝাল এইসব টাইপের জিনিস একদম টোটাল বর্জন হবে। আর এটা ছাড়াও গোটা ফল বেশি যেহেতু ফাইবার রয়েছে সেটা দেওয়া যাবে না। আচার বা জ্যাম, জেলি এসব টাইপের জিনিস, পেস্ট্রি জাতীয় খাবার, খুব বেশি মিষ্টি, হ্যাঁ, কড়কড়ে করে ভাজা কোনো জিনিস, এইসব এই সময় পুরোপুরি পরিত্যক্ত হবে। আর লো কোলেস্টেরলযুক্ত খাবার, অর্থাৎ কোলেস্টেরলে যেখানে মাত্রাটা খুব কম আছে এমন খাবার কখন হতে পারে, মানে দেওয়া যেতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে দেওয়া যেতে পারে, অথবা গল ব্লাডার স্টোন হলে দেওয়া যেতে পারে। এটা ছাড়াও অনেক কন্ডিশনে দেওয়া যায়, এই দুটোই মেনলি দেওয়া হয়। এই সময় ফ্যাট ছাড়া বা মাঠা তোলা দুধ যেটাকে বলা হয় সেটা দেওয়া যেতে পারে, এবং তার সঙ্গে দই দেওয়া যেতে পারে। আর মাংসর ফাইবার যদি কম থাকে বা মানে দুর্বল ফাইবারের মাংস, যেটা খুব কচি মুরগি, ছোট সাইজের মুরগি, সেগুলোর মাংস দেওয়া যেতে পারে। মাছ দেওয়া যেতে পারে, অবশ্যই ছোট সাইজের মাছ, বিভিন্ন দানাশস্য এবং সবজি, সবুজ শাকসবজি এই সময় ভালো মতোভাবে দেওয়া যায়। এটা ছাড়াও বিভিন্ন ফলও দেওয়া যায়। আর বর্জনীয় খাবারের মধ্যে মাখন, চিজ, ঘি, বিভিন্ন ক্রিম জাতীয় জিনিস, এগুলো সমস্ত টোটালি বর্জন হবে। ডিমের লাল অংশটা অর্থাৎ কুসুম, এই জিনিসটা কোনো প্রাণী, যকৃৎ এবং অধিক ফ্যাট আছে এমন কোনো খাদ্যবস্তু, এগুলো সব বর্জন হবে। ঠিক আছে, তো আজকে এইটুকুনি আলোচনা করলাম। আবার পরবর্তী ক্লাসে বাকি পার্টটা আলোচনা করা হবে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।